প্রিয় ছাত্রী ও ছাত্ররা, তোমরা কেমন আছো? আমরা আমাদের ফাউন্ডেশনের আধুনিক ভারতীয় সাহিত্য অর্থাৎ বাংলা ফাউন্ডেশনের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। সবগুলো কবিতা হয়তো একটি ক্লাসে সম্ভব না, সেক্ষেত্রে আমরা কয়েকটি কবিতা নিয়ে আলোচনা করব, তার মডেল প্রশ্ন উত্তর। আর মডেল প্রশ্ন উত্তর এই যে ক্লাসটি হচ্ছে, এর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে এই মডেল প্রশ্নগুলোকে ডাউনলোড করে নেওয়া যাবে। প্রথমেই আমরা কবিতাগুলো দেখে নিই। আমাদের পাঠ্যসূচিতে কোন কোন কবিতা আছে? 6টি কবিতা আমাদের আছে। 6টি কবিতার মধ্যে প্রথম কবিতা হচ্ছে তিমির হননের গান, কবি জীবনানন্দ দাশগুপ্তের লেখা। দাশগুপ্ত বলেই কিন্তু উনি দাস বানান দয়াকা তালবস্বর লিখতেন। আমি কবিতাটা পুরো টেক্সট এখানে দিয়ে দিয়েছি, যদি কারোর প্রয়োজন হয় পিডিএফ থেকে সে দেখে নিতে পারে। এবার আমি মডেল প্রশ্নের মধ্যে চলে আসি। তিমির হননের গান কবিতাটি সাতটি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, প্রচুর মানুষ তার নিজ ভূমি থেকে উদ্বাস্তু হয়েছেন। কলকাতা শহরে তারা এসেছেন। কলকাতা শহরে একটা অদ্ভুত আঁধার নেমে এসেছে। সেই আঁধারের মধ্যে থেকেই যেন শেষ পর্যন্ত আঁধারের শেষে আলো আছে, সেই আলো খুঁজে পাবার একটা আশাবাদ নিয়েই এই কবিতা সমাপ্ত হয় এবং মানুষের যন্ত্রণার একাধিক উপমায় উপস্থাপিত হয় এই কবিতাটির মধ্যে। জীবনানন্দ বরাবরই উপমা অসাধারণভাবে ব্যবহার করতেন এবং একবার তো বলেইছিলেন যে উপমাই কবিতা। যাই হোক, এই কবিতায় আমরা মডেল প্রশ্নে চলে আসি। প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো তিমির হননের গান কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে সাতটি তারার তিমির। আমি ব্র্যাকেটে এই যে তার খ্রিস্টাব্দটি দিয়ে দিলাম 1948, এটা বুঝে নিতে হবে যে এই সালটি আসলে কাব্যগ্রন্থের প্রকাশ সময়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিমির হননের গান প্রথম প্রকাশিত হয় কবে। প্রশ্নটা একটু কনফিউজিং, যে আমি আগেরটাতেই বললাম যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 1948 সালে, তাহলে আবার কেন জানতে চাইছি যে প্রথম কবে প্রকাশিত হয়। তার কারণ হচ্ছে কবিতাটি প্রথম সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল পৌষ 1350, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের যে ঘ অপশানটি আছে সেটি হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু 1944 বা 43 সাল হতে পারে। পৌষের 15 তারিখের আগে হলে সাধারণভাবে 1943 সাল, আর যদি পৌষের 15 তারিখের পরে হয় তাহলে 1944 সাল হওয়ার কথা। প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে কবিতা। এবার একাধিক লাইন তুলে প্রশ্ন হয়, সেই লাইন তুলে প্রশ্নগুলো চলে আসে। 4 নম্বর আমরা দেখতেই পাচ্ছি। 5 নম্বর, এক্ষেত্রে আমি আর প্রশ্নগুলোকে পুনরুক্তি করব না। যে প্রশ্নগুলোর মধ্যে খুব সাজুজ্য আছে এবং সাধারণভাবে ছাত্রছাত্রীরা ভুল করে, সেই প্রশ্নগুলোর আলোচনায় আমি চলে আসি। এক্ষেত্রে আমি দেখতে বলবো 6 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আছে সূর্যালোক নেই তবু সূর্যালোক ড্যাশ মনে হলে হাসি। আর 8 নম্বর প্রশ্ন আছে তবু এই জের টেনে খেলেই সূর্যালোক ড্যাশ মনে হলে হাসি। দুটোই কিন্তু সাধারণভাবে একই রকম কথা বলেছেন, কিন্তু যে শূন্যস্থানটি আছে সেখানেই দুটি শব্দের মধ্যে দিয়ে দুটি চরণকে তিনি কিন্তু পৃথক করে দিয়েছেন। প্রথম 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মনোরম। এখন মনোরম বুঝতে হবে এর আগে যে লাইনটি আছে সূর্যালোক নেই তবু, সেটা দিয়ে। আর 8 নম্বর প্রশ্নটি বুঝতে হবে তবু এই জের টেনে খেলেই, এর সঠিক উত্তর হচ্ছে প্রজ্ঞাময়। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি।
এই যে পার্থক্যটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, নক্ষত্রের জ্যোৎস্না, এটা একটা উপমা, সেজন্যই এটা প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে শহরের, নগরের, নগরীর, মহানগরীর, এই যে অপশানগুলো, এগুলো আমি খুব কাছাকাছি করে রেখেছি। আর 10 নম্বর প্রশ্ন, আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে, অন্তহীন, চিরন্তন, শাশ্বত, তিনটেই কিন্তু একই অর্থ, এবং অর্থ তিনটে শব্দের একটি শব্দ বসালেই কিন্তু কোনো ভুল নেই। কিন্তু কবি যেটা বলেছেন সেটাই আমাদের কাছে সঠিক উত্তর। সেই সঠিক উত্তরটা কিন্তু আমাদের করতে হবে, এবং যদি কবিতাটা ভালো করে না পড়া থাকে তাহলে কিন্তু আমরা প্রশ্নের উত্তর করতে পারবো না। এবং আমি এই প্রশ্নগুলো সেট করেছি সাধারণভাবে বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেখান থেকে একটু পৃথকভাবে প্রশ্নগুলোকে সেট করার চেষ্টা করেছি। এবার আমরা দ্বিতীয় কবিতায় যাই। আমাদের দ্বিতীয় কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসুর কবিতা। এখানে 14টি চরণে, অর্থাৎ এটাকে সনেট বলা যেতেই পারে, সনেট রীতিতে এই কবিতাটা লিখেছেন, যেখানে 14টি চরণ থাকে। রবীন্দ্রনাথের প্রতি কাব্যগ্রন্থ কবিতাটি 22শে শ্রাবণ, যেটা 1942 সালে প্রকাশিত হয়েছিল, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। বুদ্ধদেব বসু এমনিতে রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় ছিলেন। রবীন্দ্রনাথের প্রচুর সমালোচনা করেছেন তার গ্রন্থের, এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন ঔপনিবেশিক শক্তির যেভাবে জিঘাংসা, তাদের লালসা, লোলুপতা যেভাবে প্রকাশিত হচ্ছে, সেখানে সাধারণ মনুষ্যত্ব, মানবিকতা আজকে বিপদের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথই আসলে মানুষকে অভয় বাণী যোগাতে পারেন, সেই বক্তব্যই এই কবিতায় বুদ্ধদেব বসু তুলে ধরেছেন। এখানে সঙ্গীন এই শব্দটা বুদ্ধদেব বসু ব্যবহার করেছেন, এবং এটা কিন্তু সঙ্গীন থেকেই সঙ্গীন শব্দটা এসছে, যদিও সঙ্গীন শব্দটা এখানে কিন্তু বেয়নেট অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ বন্দুক এবং তার সামনে একটা ছুঁচালো ছুরির মতো, সেটাকেই বলা হয় সঙ্গীন। এখানে কিন্তু বেয়নেট অর্থে ব্যবহার করেছেন। এখানে রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কোন পৌরাণিক কাহিনীর মিথ ব্যবহার করেছেন? সাধারণভাবে এটা কিন্তু খুব পরিষ্কার করে বলা নেই, কিন্তু পুষ্পক রথের কথা আছে। পুষ্পক রথ কিন্তু রামায়ণে প্রথমে কুবেরের এটা ছিল, পরবর্তীকালে কুবেরকে পরাজিত করে রাবণ এই রথ অধিকার করেন। অর্থাৎ খুব সাধারণভাবে এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু না ভাবলে দেয়া কিন্তু সম্ভব নয়। সংক্রামিত মহামারী মানুষের ড্যাশ ও মজ্জায়, হৃদয়ে, মর্মে, শরীরে, মুখে, মর্মে ও মজ্জায়, এটা যদি কবিতার লাইনটা পড়া না থাকে তাহলে কিন্তু বলা যাবে না। কে হাঁক দেয় আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়, বর্বর রাক্ষস, এটা কবিতার লাইন। এখন বর্বর রাক্ষস কিসের প্রতীক সেটা কিন্তু কবিতায় কবি বলে দেননি, কিন্তু আমরা কবিতাটা পড়ে বুঝতে পারছি যে সে আসলে লোভী ও ঔপনিবেশিক শক্তির প্রতীক। কটা চরণ আছে এটা আমি প্রথমেই বলেছিলাম, 14টা। কোন প্রেক্ষিতে রচিত হয়েছে? এখন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন বিশ্বযুদ্ধ চলছে, একই সঙ্গে দুর্ভিক্ষও হচ্ছে, আবার মন্বন্তর, সবগুলোই কিন্তু আছে, এবং সেই জন্যেই এখানে ক, খ, গ তিনটেই সঠিক উত্তর, সেটাই কিন্তু ঘতে বলা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ 10 নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ বানানটা একটু ভুল আছে, ওটা আমি একটু কারেকশন করে নিতে বলবো। রবীন্দ্রনাথের বাণী কোথায় বিদ্ধ করেছে কবি? সেটা হচ্ছে মর্মমূলে। এটাও কিন্তু কবিতার লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে। এরপরের যে কবিতাটি আছে সেটা হচ্ছে বিমলচন্দ্র ঘোষের এক ঝাঁক পায়রা। বিমলচন্দ্র ঘোষের এই কবিতাটা উনি যে কাব্যগ্রন্থের জন্য লিখেছিলেন এমনটা না। বিমলচন্দ্র ঘোষ একাধিক বিখ্যাত বাংলা গানের স্রষ্টা, তিনি লিরিক্স লিখেছেন, গীতিকার, এবং বাংলা অনেক জনপ্রিয় ছবিতে তিনি কিন্তু একাধিক জনপ্রিয় গানের গীতিকার ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, মডেল প্রশ্নে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা পটভূমি কোন মাস? সেটা হচ্ছে চৈত্র মাস। এই গানটা একটা সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। কোন শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল?
সেটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং এই গানটিতে সুর দিয়েছিলেন কিন্তু সুরকার সলিল চৌধুরী, যেটা সাধারণভাবে আমি দেখেছি বাজার প্রচলিত বইগুলোয় নেই, অথচ এটা আমাদের জানা উচিত। এবার আমি সরাসরি লাইন তুলে যে প্রশ্নগুলো করেছি সেগুলোয় চলে আসি। একফালি নাগরিক আকাশে, এবং কবিতাটা যদি ভালো করে পড়া না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করা বেশ কঠিন। 5 নম্বর প্রশ্নে পায়রার কতগুলি প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে? পারাবত এবং কপোত, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2। এখানে আমি একটা ড্যাশ রঙা এক ঝাঁক পায়রা, এখানে কিন্তু কবি বলেই দিয়েছেন যে 5 রঙা এক ঝাঁক পায়রা, অথচ রং হিসাবে উল্লেখ করেছেন কিন্তু শুধু শ্বেত, কৃষ্ণ এবং পিঙ্গল। এরপরে লাইন তুলে প্রশ্ন, তারপরে সবগুলোই লাইন তুলে প্রশ্ন, এবং লাইন তুলে প্রশ্নগুলো কবিতাটা যদি ভালো করে পড়া থাকে তাহলে কোনো প্রশ্নই আর আমাদের কাছে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আজকে এই 3টি কবিতা নিয়ে আমাদের প্রথম ক্লাস হলো। প্রথম ক্লাসে আমরা 3টি কবিতা এবং তার মডেল প্রশ্নগুলো দেখলাম। এগুলোই তোমরা করো, তোমরা ভালো থাকো, কবিতাগুলো টেক্সটগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, এবং আমি মডেল প্রশ্ন যেগুলো সেট করেছি সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এর পরের ক্লাসের ভিডিও যখন আমি ইউটিউবে দেব যাতে তোমরা প্রত্যেকে অ্যালার্ট পাও এবং সেখান থেকে পরের ক্লাসটা তোমরা দেখে নিতে পারবে, এবং তার প্রয়োজনীয় যে মেটেরিয়ালস সেটা কমেন্ট বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো সবাই।